ইস্ট সিকিম এক্সপ্লোর করব বলে হাওড়া থেকে রাতের এনজিপিগামী ট্রেনে বেরিয়ে পড়েছিলাম। ফ্যামিলি ট্রিপ বলে কথা, গল্প আড্ডাতে সারা রাত কেটে গেল। ভোরবেলা ফারাক্কাবাদ দর্শন, এরপর আমাদের ঘোরার প্রথম দিন উদযাপন হিসেবে পরোটা, ডিম কষার মিষ্টি দারুণভাবে সঙ্গত করলো। রেলওয়ের ব্রেকফাস্ট অর্ডার করার ভরসায় না থেকে আমরা বরং ক্যারি করাই প্রেফার করলাম। নর্থ বেঙ্গলের দিকে এগিয়ে চলেছি, আর চা গাছের দর্শন পাবো না তা হয়? লাইনের ধার ঘেঁষে চোখে পড়ল একের পর এক চা বাগান। তো আজকে আমাদের ট্রেন ছিল স্পেশাল ট্রেন হাওড়া টু এনজিপি। তো এখন অলমোস্ট 11টা বাজে, ট্রেন একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছে, যেটা ভাবিনি। এবার আমরা কত ওয়েট করছি আমাদের ড্রাইভারের জন্য, সবটাই এখানে বুক করা আছে, দেখি কতক্ষণ এসে পৌঁছায়। একদমই, এটা এনজিপি বাস স্ট্যান্ডে আমরা টুরিস্ট ইনফরমেশন সেন্টারের সামনে এসে আপাতত দাঁড়িয়েছি, এখানে ওয়েট করছি। এখান থেকে টোটাল গ্যাংটক, দার্জিলিং সব কিছুর আমরা শেয়ার গাড়ি, ট্যাক্সি সব পেয়ে যাবো, এখানে যাওয়া যায়। এনজিপি থেকে ইস্ট সিকিম যাওয়ার জন্য গাড়ি আমাদের আগে থেকেই ঠিক ছিল, তবে চাইলে এখানে এসেও শেয়ার বা রিজার্ভ গাড়ি পাওয়া যায়। শহর ছাড়ার কিছুক্ষণ পরে গাড়ি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে চলল। দুপাশে ঘন জঙ্গল, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে ইস্ট সিকিমের উদ্দেশ্যে। সাধারণত ইস্ট সিকিম বলতে প্রথমেই মাথায় আসে সিল্ক রুটের কথা, তবে আজকে আমরা চলেছি ইস্ট সিকিমের একদম অফবিট একটা স্পটে, নাম রংপোখোলা। পাহাড়ি নদীর ধারে ছোট্ট একটা গ্রাম এই রংপোখোলা। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেরিয়ে আমরা এখন সেবক বাজার দিয়ে চলেছি। একটু দেখে নেওয়া যাক সেবক বাজারটা। সেবক বাজার পেরিয়ে আমরা এসে পড়লাম রেল গেটের কাছে। এখান থেকে আসাম যাওয়ার লাইন পাস হয়েছে, কাছেই দেখা যাচ্ছে সেবক স্টেশন। রেল লাইন পেরিয়ে আমরা এগিয়ে চললাম। এরপর চলার পথেই পড়ল সেবক কালীবাড়ি। অনেকটা যাত্রা এখনো বাকি, হাতে সময় কম থাকায় গাড়ি থেকেই মাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম। গাড়ি যত এগোচ্ছে অনুভব করছি ক্রমশই উচ্চতা বাড়ছে, আর তিস্তা নদী অবিরাম আমাদের সঙ্গ দিয়ে চলেছে। এনজিপি থেকে রংপোখোলা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। এই সুদীর্ঘ পাহাড়ি পথ গাড়িতে অতিক্রম করতে 4.5 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়, তাই মাঝে একটা ব্রেক তো অবশ্যই দরকার। সেই জন্য গাড়ি দাঁড় করিয়ে লাঞ্চটা সেরে নিলাম। তবে মোমো, নুডলস, থুপকা এগুলো ছাড়া খুব একটা কিছু অপশন কিন্তু এখানে আপনি পাবেন না। লাঞ্চ সেরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বেলা গড়িয়ে বিকেল, আর অবশেষে পাহাড়ের ওপর থেকে দেখা পেলাম রংপো নদীর। নদীর ঠিক পাশেই উকি দিচ্ছে রংপোখোলা ভিলেজ রিসোর্ট। হ্যাঁ, এটাই আমাদের আজকের থাকার আস্তানা। রংপোখোলায় পৌঁছে পাহাড়ি এই রংপো নদীর প্রেমে পড়ে গেলাম, আর তার পাশেই এই কটেজে থাকতে পারবো ভেবে একটা আলাদা রোমাঞ্চ হতে শুরু করলো মনে। অসাধারণ এই রংপোখোলা।
রংপোখলায় সন্ধেবেলা নদীর পাড়ে বসে টিফিন করছি, পকোড়া আর গরম গরম চা। আপাতত এই দিয়ে আমাদের সন্ধে শুরু। বেশ সুন্দর একটা হাট আমাদের এই রংপোখলা ভিলেজ রিসোর্টে। এই যে দেখা যাচ্ছে কটেজ, এই ঘরগুলোতেই আজকে আমাদের রাতের আস্তানা। পূর্ণিমার রাতে রংপো নদীর ধারে রংপোখলার ভিলেজ রিসোর্টে আমরা এখন ক্যাম্প ফায়ার করছি। সবে আগুন জ্বালানো হয়েছে, এরপর বাকি সরঞ্জাম সব আসবে। কাঠের জ্বালানিতে আগুন ধরিয়ে একদিকে তো তাপ নেওয়া হচ্ছিল, আর তারই সঙ্গে দেশি মুরগির বারবিকিউ। আহা, এসাদের ভাগ হবে না। স্রোতস্বিনী রংপো নদী বারবার তার অবিরাম শব্দ দিয়ে তার উপস্থিতি আমাদের জানান দিচ্ছিল। এই বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই রিসোর্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, এবং বিনিময়ে আপনি যেটা পাবেন সেটা আপনার লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে। নদীর ধারে তৈরি হওয়া এই নৈসর্গিক পরিবেশের আনন্দ বাচ্চারাও দারুণভাবে উপভোগ করছিল। তবে তাদের আনন্দের বহিঃপ্রকাশটা আমাদের থেকে আলাদা, আর সেটাই তো স্বাভাবিক। কি কতদূর? বারবিকিউ পর্ব শেষ হতেই মনে পড়ল এই স্মৃতিগুলোকে তো ফ্রেমবন্দি করে রাখা উচিত, আর যেমনি ভাবা তেমনি কাজ। ওখানেই আলাপ হলো বেশ কিছু বাঙালি পর্যটকের সঙ্গে। শুধু আলাপেই থেমে থাকা নয়, বরং বাচ্চারা মেতে উঠল তাদের একদিনের প্রতিবেশী বন্ধুদের বার্থডে সেলিব্রেশনে। এক অপূর্ব সুন্দর সকালের সাক্ষী হয়ে থাকলাম রংপোখলায়। রংপোখলা ব্রিজে আমি এখন দাঁড়িয়ে, আর এই হলো রংপো নদী। আর ওই যে দেখা যাচ্ছে কটেজটা, ভিলেজ রিসোর্ট, ওখানেই আমরা রয়েছি রংপোখলাতে। সকাল 7টা বাজে প্রায়। আমাদের হোমস্টেটা জাস্ট এই বড় বড় পাথরগুলো যেন দেখা যায়, জাস্ট এই উপরটাতে আমাদের হোমস্টে। অনেক সকালেই উঠেছি, প্রায় 6:30টায় উঠে গেছি। এসেই সকালবেলায় আর কি সন্ধ্যাবেলায় শুধু নদীর আওয়াজ শোনা গেছে, যাই হোক নদীটাকে তো দেখতে পাইনি। তো সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে চলে এলাম নদীর পাড়ে। দেখতেই পাচ্ছ
ওয়েদার। কাল রাতে একটু বৃষ্টি হয়েছে, না হলে হয়তো ঠান্ডাটা আরোই কম থাকবে, বাট সকালে উঠেই মন ভরে গেল একদম। ইস্ট সিকিম ঘুরতে এসে সিল্ক রুটের চড়াই উতরে ধকল সইবার আগে পাহাড়ি নিরিবিলি শান্ত গ্রামে থাকা ও পাহাড়ি নদীর সান্নিধ্য লাভ করার জন্য বেস্ট অপশন হলো রংপোখোলা। রংপোখোলার আরেক নাম হলো লসিং। হ্যাঁ, এই পাহাড়ি গ্রামটাকে অনেকে লসিং বলেও ডেকে থাকে। গরম চায়ের কাপ হাতে নিয়ে নদীর পাড়ে বসে দিনের শুরুটা তো হলো। এরপর আপনি চাইলে ছোট্ট ট্রেকিংয়েও যেতে পারেন। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আপনি উঠে চলে যেতে পারেন পাহাড়ের চূড়োয়। ভাগ্য ভালো থাকলে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো ময়ূরদের সঙ্গেও আপনার দেখা হয়ে যেতে পারে। তবে আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। এরপর আরিতার লেক ও পদমচেনের প্রোগ্রাম আছে এবং তারপর সিল্ক রুট, সেগুলো অন্য ভিডিওয় অবশ্যই আসবে। ট্রেকিং আর করা হলো না এইবার রংপোখোলাতে, হয়তো অন্যবার আবার আসবো ফিরে। এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার পথে ওপর থেকে দেখতে পেলাম ওই কটেজগুলো, আমাদের রংপোখোলার রাতের আস্তানা। হাতছানি দিয়ে ডাকছে ফিরে আসার জন্য। হয়তো আবার আসবো, তবে এবার বিদায় রংপোখোলা।